আসসালামু আলাইকুম। আজকে আমাদের 12তম ক্লাস হবে। এর আগে আমি 11টা ক্লাস দিছি। আজকের টপিকটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আজকে আমরা দুইটা টপিক করাবো, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট। এরপর সময় থাকলে আমরা কোশ্চেনটা করাবো। কোশ্চেন আছে এর পরের প্যাটার্ন। আমি একটু শুরু করার আগে একটু নিচের থেকে বুঝাই আসি অল্প একটু করে, যাতে আপনাদের জন্য পরে উপরে পড়াটা ইজি হয়ে যায়। দেখেন, জাস্ট এই সেন্টেন্সটাই সবাই একটু খেয়াল করেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, দেখতেছেন লাইভে, এই লাইনটা খেয়াল করেন। আই এম হ্যাপি এন্ড ইউ আর টু। দেখেন এখানে কিন্তু একটা জিনিস, আপনি জাস্ট এই যে হ্যাপি অ্যাডজেক্টিভটা, তাহলে এখানে আরেকটু কথা বলে নেই আমি একটু। সেটা হচ্ছে যে সাবজেক্টের পরে টু বি ভার্ব অর্থাৎ বি ভার্ব, বি ভার্ব যদি মূল ভার্ব হিসেবে বসে, সাবজেক্টের পরে বি ভার্ব যদি মূল ভার্ব হিসেবে বসে, তারপরে অ্যাডজেক্টিভ হয়। এখন আমি আই অ্যাম হ্যাপি এই কথাটা এখানে লেখার পর ইউ আর হ্যাপি, ইউ আর হ্যাপি টু, এই যে হ্যাপি কথাটা এখান থেকে কি হয়ে গেল, মিসিং। অর্থাৎ এখানে আর দরকার নাই, এই অ্যাডজেক্টিভটার প্রয়োজন হচ্ছে না। কিন্তু সেন্টেন্স এর এই ক্লজটা এবং পরের ক্লজটা দুটোই কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্যাটার্ন। যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, তাহলে দুটোই কি হচ্ছে, জাস্ট এগ্রি করবে। এই এগ্রি করার জন্য আমরা কিছু কিছু শব্দকে শর্টে নিয়ে আসবো, আমার পুরোটা লেখার প্রয়োজন নাই। এবার আমি প্রথমে চলে যাই, যাতে বুঝাইতে সুবিধা হয়, আপনারা ধরতে পারবেন এবার ইজিলি। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট অর্থাৎ ধনাত্মক আমাদের চুক্তি। ধনাত্মক চুক্তি কি, যে চুক্তিটার সাথে একটা অংশের সাথে অন্য অংশের কি হবে, এগ্রি হবে, সে তার উপরে ঐক্যমত্য থাকা বা তার কথায় একই রকম ভাবে অর্থাৎ সমান হওয়া বা এই ধরনের। এবার খেয়াল করেন, when indicating that one person or thing does something and then adding that another does the same, খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আবার when indicating that, যখন আপনাকে কোনো কিছু নির্দেশ করতে, that one person or thing, কোন একটা ব্যক্তি অথবা কোন একটা বস্তু does something, কোন একটা কাজ করতেছে, কিছু একটা করতেছে, and then এরপরে আবার কি করতেছে, adding that, আবার যোগ করতেছে, another does the same, অন্য একটা পার্সন অথবা অন্য একটা থিং সেম কাজটা করতেছে। একজন পার্সন যা করতেছে সে আবার যোগ করতেছে, আরেকটা লোক সেম কাজটা করতেছে। ইউজ দ্য ওয়ার্ড সো অর ট্রু। আপনি এক্ষেত্রে দ্বিতীয় অংশে ট্রু অথবা সো ব্যবহার করবেন। আমরা যখন নেগেটিভ এগ্রিমেন্টে আসবো, তখন আমরা আইদার এবং নাইদার ব্যবহার করবো। আমরা তখন ওইগুলোকে ইলাস্ট্রেট করবো। তাহলে এই জায়গাটায় মেইন কথা হচ্ছে যে সেন্টেন্সের একটা অংশ যা বলতেছে, আর একটা অংশ যদি সেম কথা বলে, তাহলে আমরা রিপিট না করে সেখানে সো অথবা টু ব্যবহার করতে পারবো। আচ্ছা, সামনের দিকে আসে। টু অ্যাভয়েড নিডলেস রিপিটেশন। নিডলেস হচ্ছে অপ্রয়োজনীয়, প্রয়োজনহীন। রিপিটেশন কোনো কিছু পুনরাবৃত্তি। অফ ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে আমরা যদি অপ্রয়োজনীয় শব্দের দ্বিরুক্তি অথবা পুনরায় ব্যবহারকে কি করতে পারি, অ্যাভয়েড করতে হলে আমাদের কি করতে হবে, ইউজ দ্য কনজাংশন অ্যান্ড। তাহলে অ্যান্ড ব্যবহার করব আমরা কোথায়, কনজাংশন দুটি ক্লজের মাঝখানে, ফলোড বাই আ সিম্পল স্টেটমেন্ট, একটা সাধারণ এখানে অভিব্যক্তি থাকবে, স্টেটমেন্ট থাকবে অথবা বর্ণনামূলক কোনো একটা বাক্য থাকবে, যা একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, যাকে আমরা ক্লজ বলি। ইউজিং সো অর টু, অর্থাৎ দ্বিতীয় অংশে আমরা এন্ড এর পরে যে সিম্পল স্টেটমেন্ট ব্যবহার করব, সেখানে আমি সো অথবা টু ব্যবহার করব। The order of this statement will depend on whether so or to is used. এবার খেয়াল করেন, the order of this, order বলতে এখানে আমার স্টেটমেন্টের অর্ডারটা কি হবে, ভার্ব আগে হবে, সাবজেক্টের পরেই হবে, সাবজেক্টের আগে হবে, টু কোথায় হবে, অর্থাৎ টু আর সো দুইটার ব্যবহার দুই ধরনের। আমরা সেই ধরনগুলোতে আসবো একটু একটু করে। আপনারা যদি টোফেল, বিশেষ করে ক্লিফ টোফেলটা শেষ করেন, বিসিএস এর প্রায় 60 থেকে 70% গ্রামার মোটামুটি এর সাথে সলভ হয়ে যাবে, যদি এরপরে আপনারা জাস্ট প্র্যাকটিসটা করেন। এবার খেয়াল করেন এই লাইনটায়, তাহলে আমি এই লাইনের এখান থেকে একটু আপনাকে আবার রিপিট করে যাই। The order of this statement will depend on whether so or to is used. আমি কি টু ব্যবহার করব নাকি সো ব্যবহার করব সেন্টেন্সের
স্টেটমেন্ট অর্থাৎ দ্বিতীয় ক্লজের স্টেটমেন্টের উপরে সেটা ডিপেন্ড করবে। আমি একটু আবার এই উদাহরণে চলে আসি। আই অ্যাম হ্যাপি এন্ড ইউ আর টু, ইউ আর টু, কিন্তু যখন আমি লিখলাম সো দিয়ে, টু কিন্তু কোথায় দিলাম? একদম শেষে। টুটা কিন্তু দিলাম সাবজেক্টের পরে, ভার্ব দিলাম, ভার্বের পরে টু দিলাম। কিন্তু যদি আমি টু এর জায়গায় সোটা ব্যবহার করি তাহলে অর্ডারটা কোথায় বলছে? এই জায়গায় অর্ডার অফ দ্য স্টেটমেন্ট চেঞ্জ হয়ে যাবে। যেমন আই অ্যাম হ্যাপি এন্ড সো আর ইউ, সো ইউ আর নয় কিন্তু। তাহলে এই জায়গাটা খুব ভালোভাবে খেয়াল করবেন কি কি পরিবর্তন। সাবজেক্টটা ছিল আগে, এবার সাবজেক্টটা একদম লাস্টে, ভার্বটা ছিল সাবজেক্টের পরে, এবার ভার্বটা চলে আসলো সাবজেক্টের আগে, এবং টু যে অ্যাডভার্ব বলা হয় সে ছিল পরে, সে আসলে এবার সো হয়ে আগে। আমি যদি বলি জাস্ট এখান থেকে এটা যে অর্ডারে আছে ঠিক উল্টে গেল, টু এর জায়গায় সো আসলো আগে, আর এর জায়গায় ঠিক জায়গায় আছে, ইউটা ঘুরে চলে গেল। আমি এই অর্ডারটা বুঝালাম। এবার দেখেন এই জায়গাটা আসি। এবার when a form of the verb be, verb মানে be verb যদি হয়, when a form of the verb be is used in the main clause, এটা হচ্ছে main clause, be verb যদি ব্যবহার করা হয়, the same tense of the verb be is used in the simple statement that follows, অর্থাৎ এখানে যদি মেইন ভার্ব হিসেবে be verb ব্যবহার করা হয় একই টেন্সে এবং নাম্বার পার্সন অনুসারে, এখানে আই এর পরে আমি এম লিখলাম, ইউর পরে তো আমি এম লিখতে পারি না, কারণ এর পরে তো এম হয় না, কিন্তু এম প্রেজেন্ট, আরো প্রেজেন্ট, তাহলে আমি এইগুলোকে ফলো করব, পরে এখানে বসালাম, সেম কাজটা করলাম। অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট বি, এই যে বি বলতে এখানে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার, এখানে প্রেজেন্টে আছে, সাবজেক্ট অনুসারে এম আছে, প্লাস এন্ড প্লাস সাবজেক্ট, এই দেখেন প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব, এই যে বি ভার্ব আনলাম টু। কিন্তু যদি অর্ডারটা চেঞ্জ হয়ে টু এর জায়গায় সো আনি, তাহলে এন্ড এর পরে সো প্লাস ভার্ব, বি ভার্ব প্লাস সাবজেক্ট। তার মানে আমি আপনাকে একটু ইন্ডিকেশনটা আমি এভাবে দেখাতে পারতেছি, ইউটা জাস্ট পরিবর্তন হয়ে এই কানাকানি চলে আসতেছে এই যে এখানে, আর অ্যাডভার্ব টু এর পরিবর্তে সো আসতেছে এভাবে, আর তার জায়গা থেকে সরে নাই, আর তার জায়গায় অর্থাৎ ভার্বটা তার জায়গায় ঠিক মতো জায়গায় আছে, সাবজেক্টকে সরাই দিছে, অর্থাৎ জাস্ট ইনভার্স হয়ে গেছে, উল্টে গেছে। আশা করি এই টপিকটা একদম ইজি হয়ে গেল আপনাদের কাছে। এর পরে যাই সামনের দিকে। এখন তো আমি এই সেন্টেন্সটা করলাম, একটা মাত্রই ভার্ব ছিল, সেই ভার্বটা হচ্ছে টু বি ভার্ব, যাকে আমরা সেকেন্ডারি অক্সিলারি ভার্ব হিসেবে বলি। কিন্তু সেই সেকেন্ডারি অক্সিলারি ভার্ব এখানে সে বসলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে। যেহেতু প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসলো, সেখানে আমি একটা কথা বলছিলাম যে টু বি ভার্ব যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে তারপরে অ্যাডজেক্টিভ হয়, দেখেন এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আর এখানে অ্যাডজেক্টিভটা আমার রিপিট করার লাগেনি, রিডান্ডেন্সি অথবা রিপিটেশন করা হয়নি। এরপরে আসি when a compound verb, তাহলে কম্পাউন্ড ভার্ব কি? ভার্ব আবার কম্পাউন্ড হয় কিনা? কম্পাউন্ড ভার্ব যদি হয়, এই ভার্বকে কি বলেছিলাম আমরা একদম ক্লাসের শুরুর দিকে, প্রথম ক্লাসেই মনে হয় আপনাদের বলে আসছিলাম, ফ্রেজের ভিতর থেকে ভার্ব ফ্রেজ, তাই না? মনে আছে কিনা একটু রিমাইন্ড করার চেষ্টা করেন। এখানে কম্পাউন্ড ভার্ব বলছে, আমি বললাম ভার্ব ফ্রেজ, সম্ভবত 54 পেজে আপনাদের এই ভার্ব ফ্রেজের উপরে দা ভার্ব ফ্রেজটা আছে, অথবা 55 পেজে হতে পারে, আমি ভুলে গেছি। when a compound verb, কে auxiliary verb and main verb, এখানে ভার্ব মানে মেইন ভার্ব। ফর এক্সাম্পল উইল গো, শুড ডু, হ্যাজ ডান, হ্যাভ, রিটেন, মাস্ট এক্সামাইন, এটসেট্রা। তাহলে কি হচ্ছে? occurs in the main clause, মেইন ক্লজ কোনটা আমি একটু ধরে দেখাই, এখান থেকে দেখাই যে এটা হচ্ছে মেইন ক্লজ, এই যে মেইন ক্লজ, এটা হচ্ছে, পরেরটা হচ্ছে সেকেন্ড অর সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে মেইন ক্লজে যদি এটা থাকে, তাহলে আমি সেকেন্ড ক্লজে কি করব? দেখেন এই জায়গাটায় the auxiliary of the main verb, auxiliary of the main verb মানে প্রথম ক্লজের এই ভার্বের auxiliary verb, এখানে তাকাইলে বুঝতে পারবেন, is used in the simple statement and the subject and verb must agree, subject verb কি করতে হবে? এগ্রি হতে হবে, অর্থাৎ টেন্স অনুসারে, পার্সন অনুসারে, নাম্বার অনুসারে এগ্রি হতে হবে। এই জায়গাটায় আসে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে কোনটা? কম্পাউন্ড ভার্ব, এটা কিন্তু বি ভার্বের স্টেটমেন্ট না। এরপরে এন্ড আছে, তারপরে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব অনলি, আপনি প্রিন্সিপাল ভার্ব নিতে হবে না, এরপরে টু। কিন্তু আগের মতো আপনি যখন সো ইউজ করবেন, সো আগে অক্সিলারি ভার্ব, তার মানে হচ্ছে জাস্ট আপনাকে কি করতে হবে?
সেম আগের রুলের মতো করে করতে হবে, শুধু এখানে আপনি দুইটা ভার্ব থাকবে, দেখেন দে উইল ওয়ার্ক, আপনি ওয়ার্ক মেইন ভার্ব আর নেওয়ার দরকার হবে না, আপনি শুধু অক্সিলারি ভার্বটাকে নেবেন। তার মানে এখানে মেইন আগে ছিল অ্যাডজেক্টিভ মিসিং, এবার মিসিং হবে মেইন ভার্ব মিসিং। যেমন দেখেন they will work in the lab tomorrow and ইউর পরে উইল, দের পরে উইল হয়, এর পরে উইল হয়, ওয়ার্ক আর লাগলো না, আমি ট্রু বসালাম। কিন্তু ট্রু এর জায়গায় যখন আমি সো বসাবো তাহলে এন্ড এর পরেই সো হবে, উইল তার অবস্থানে থাকবে, ইউটা চলে যাবে একদম সাবজেক্ট পিছনে। বিসিএস, ব্যাংক জব এবং অন্যান্য যে জবগুলো আছে পিএসসি বা অন্যান্য এই ধরনের কিন্তু আপনাদের ইংলিশে থাকবে। আপনি ইংলিশের বেসিক যদি রেডি না করেন, ইংলিশ গ্রামার কিন্তু আপনার মুখস্থ বিষয় নয়। যেমন ম্যাথমেটিক্সে জ্যামিতি কিন্তু মুখস্থের বিষয় নয়, আমরা কিন্তু অনেকে জ্যামিতি মুখস্থ করি, আমি যতদূর মনে করি, আমি অবশ্য ইংলিশের স্টুডেন্ট, আমি সেই হিসেবে বলতেছি, আমার কাছে মনে হয় জ্যামিতির মুখস্থের বিষয় নয়, বুঝার বিষয়। আপনি জ্যামিতির প্রত্যেকটা কম্পোনেন্টও যদি বুঝতে পারেন, আপনার জ্যামিতিটা আইডেন্টিফাই করা অনেক ইজি হয়ে যাবে। একই রকম ভাবে ইংলিশের গ্রামারটাকে যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে আপনার জন্য সব এরপরে যত হায়ার ইংলিশ যাবে তখন এগুলো আপনার বুঝতে সহজ হয়ে যাবে। তাহলে আমি এই জায়গাটায় আরো একটু কথা বলে যাই, এই জায়গায় দুইটা ভার্ব আছে দে উইল। তাহলে দেখেন আমরা আগে জানতে হবে ফ্রেজ কি, ফ্রেজ ক্লজের উপরে অনেকগুলা ক্লাস পাইছেন আপনারা এর আগে, রুবেল স্যার ক্লাস দিয়েছিল। তাহলে ফ্রেজ কি, ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, এক গুচ্ছ শব্দ, একের বেশি শব্দ হয়ে গেলে সে ফ্রেজ হয়ে যাবে। তাহলে একের অধিক যদি ভার্ব হয় তাহলে সে ভার্ব ফ্রেজ হবে। এখানে যে কম্পাউন্ড ভার্ব বলছে তার মানে কম্পাউন্ড, সে সিম্পল নয়, সিম্পল তো একা, আর কম্পাউন্ড বলতে যৌথভাবে হয়, তার মানে আমি এটাকে ধরে নিলাম এটা হচ্ছে, এটার নাম হচ্ছে ভার্ব ফ্রেজ। আমি যখন এই দুটি ক্লজের কাজ যখন সেম হবে, যে এই ব্যক্তি যা করতেছে সে ইও তাই করতেছে যদি হয়, তাহলে এক্ষেত্রে কম্পাউন্ড ভার্ব অথবা ভার্ব ফ্রেজের ক্ষেত্রে আমরা মেইন ভার্বকে রিপিট করার দরকার হবে না। এক্ষেত্রে আমরা জাস্ট অক্সিলারি ভার্বকে বসাবো এবং আগের রুলের মতো হবে সাবজেক্ট অক্সিলারি ভার্ব এবং টু, কিন্তু সো বসাবো সো অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট। আশা করি অনেক ক্লিয়ার হয়ে গেল। when any verb, এবার আবার খেয়াল করেন এই জায়গাটায়, when any verb except be appears without any auxiliaries, খুব ভালোভাবে খেয়াল করতে হবে, বিভার্ব বাদে অন্য যে কোনো ভার্ব, কারণ বিভার্বে কিন্তু ডাবল ফাংশন আছে, এগুলা নিয়ে আসলে কথাবার্তা অনেক বলা দরকার। বিভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, আবার বিভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে বসে, সে সেকেন্ডারি ভার্ব হিসেবে বসতে পারে, আবার সেকেন্ডারি অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারে, আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসতে পারে, এর ডিপেন্ড করবে ব্যবহারের উপরে। তাহলে এখানে বলতেছে বিভার্ব বাদে অন্য কোনো ভার্ব যদি অক্সিলারি ভার্ব বাদে বসে, তার মানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে মেইন ক্লজ, তখন আমরা এই জায়গাটা একটু উদাহরণ দেখি, তারপর আমি এখানে পড়তেছি। জেইন গোস টু দ্যাট স্কুল, গোস, দেখেন এখানে বিভার্ব নাই, আবার অক্সিলারি ভার্ব নাই, তাই না? তাহলে এই গোস হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আমাকে করার সময় করতে হবে, আমি এই গোস কে এখানে রিপিট করব না। এই গোস প্রিন্সিপাল ভার্ব, এর ভিতরে একটা হিডেন অক্সিলারি ভার্ব আছে, সেই হিডেন অক্সিলারি ভার্ব হচ্ছে ভার্বের টু ডু ভার্ব, টু ডু ভার্ব, টু ডু ভার্ব আবার ডু ডাজ ডিড, এখন এখানের অনুসারে হবে, যেহেতু গোজ আছে তাহলে হবে ডাজ, যদি এটা ওয়েন্ট হতো হতো ডিড, যদি শুধু গো হতো তাহলে হতো ডু। তাহলে আমরা এবার উপরে যাই, when any verb except be verb বাদে appears without any auxiliaries, কোন auxiliary বাদে in the main clause, এই main clause এ the auxiliary verb do does did আমরা সেকেন্ড clause এ ব্যবহার করব, is used in the simple statement, এই যে পরের স্টেটমেন্টে the subject and verb must agree and the tense must be the same, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এই ওয়ার্ড অর্ডারটা সেই আগের মতো টু এবং সো এর মতো হবে, সেম ভাবে। কিভাবে দেখি, জেইন গোজ টু দ্যাট স্কুল এন্ড মাই সিস্টার, যেহেতু গোজ আছে ডাজ হবে, আমরা গোজ লিখবো না, অর্থাৎ মেইন ভার্বকে আনবো না, অক্সিলারি আনবো এর ভিতর থেকে বের করে। তাহলে আনলাম ডাজ, এবারে টু হলো, কিন্তু টু হলো না, আনলাম সো, তাহলে সো এনে ডাজ বসালাম, মাই সিস্টার চলে গেল একদম শেষে গেল। এবার গেল আমাদের ডাস থেকে, এখন যদি হতো জেইন ওয়েন্ট টু দ্যাট স্কুল এন্ড মাই সিস্টার ডিড টু, তাহলে হতো কি ডিড টু, আবার এখানে ওয়েন্ট হলে সো ডিড মাই সিস্টার, এই যে যেখানে দেখেন অর দিয়ে বলা আছে। আচ্ছা এরপরে আসি,
এই এডিশনাল এক্সাম্পল আপনারা পড়ে নিতে পারেন, আমি দুই একটা দেখাই দেই। জন ওয়েন্ট, দেখেন এখানে ভার্বটা আছে ওয়েন্ট, এখানে হয়ে গেল উই ডিড, আমি কিন্তু এখানে উই ওয়েন্ট লিখি নাই। আবার টু এর জায়গায় সো যখন দিলাম, সো যখন দিলাম তখন উইটা চলে গেল শেষে। আই উইল বি, তাহলে এখানে উইল এবং বি, উইল এখানে দেখেন বি কিন্তু কি নয়, অক্সিলারি ভার্ব নয়, সে এখানে প্রিন্সিপাল ভার্ব। আর উইল হচ্ছে মডেল ভার্ব, অক্সিলারি ভার্ব, অর্থাৎ সেকেন্ডারি বা মডেল অক্সিলারি ভার্ব। তাহলে আমি উইল কে এখানে বসালাম, সাবজেক্ট দে, তারপরে দে উইল টু, দে উইল টু। আবার সো যখন বসালাম, সো উইল দে, তাহলে সাবজেক্ট পরে। হ্যাজ সিন, এখানে হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে এখানে হ্যাজ দা গার্ল, দা গার্লস আছে যেহেতু প্লুরাল, তাহলে হ্যাজ না হয়ে হ্যাভ হয়ে গেল, টু হলো, সো হলো দা গার্লস, পরে চলে গেল। আর গোয়িং, এখানে সাবজেক্ট অনুসারে আসলো ইজ, আবার আর গোয়িং এ সো ব্যবহার করলাম আগে। আমি প্রত্যেকটা একটু ইন্ডিকেশনটা দেখাই দিয়ে যাই আপনাদের। উইল আছে, দেখেন উইল এখানে হলো, সো হলো, উইলটা জায়গা ঠিক থাকলো, সোটা আগে বসে গেল। এখানে দেখেন ওয়াজ আছে, ওয়াজ হয়ে গেল, আবার সো আগে হয়ে গেল। এবার যদি বুঝে থাকেন, হোমওয়ার্ক এক্সারসাইজ 18, এখানে 10টা সেন্টেন্স আছে, আপনারা বাসায় করবেন। আমি আপনাদের নেগেটিভ স্টেটমেন্ট অথবা নেগেটিভ এগ্রিমেন্ট একটু করাই দিয়ে যাই, দুইটা একসাথে হয়ে যাক, তাহলে মোটামুটি একটা মেসিং থাকবে। আমরা অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে আমরা করছিলাম টু এবং নিদার, টু সরি টু এবং সো। এবার আমরা নেগেটিভে যখন আসবো, নেগেটিভে আসবে হয় আইদার অথবা নেইদার, তাই না? আইদার নাইদার যে কোনোটা আসতে পারে, সেটা ডিপেন্ড করবে সেন্টেন্সের ব্যবহার উপরে। তবে ওই যে আগের মতো যে টু এবং সো এর যে ওয়ার্ড অর্ডার গুলা ছিল, কোন ওয়ার্ডটা কোনটা পরে সেন্টেন্সের অর্ডার, এখানেও অর্ডার ভেরি করবে। কোথায় দেখি, either and neither function in simple statement much like so and to এর মতো in affirmative statements অথবা affirmative sentences. However, either or neither are used to indicate negative statement. either neither সবসময় ব্যবহার করব আমরা নেগেটিভ স্টেটমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট বোঝানোর জন্য। The same rules for auxiliaries be and do does did apply. সেম ভাবে সব রুল ডু ডাজ ডিড এবং মেইন ভার্ব অনুসারে, মনে করেন যে অক্সিলারি ভার্ব উইল আছে, মডেল ভার্ব, সেম রুল ব্যবহার করা হবে, শুধু এটা হবে নেগেটিভ এগ্রিমেন্ট, ওইটা হবে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এখানে আইদার নাইদার হবে, ওখানে সো এবং টু ব্যবহার হবে। এই জায়গাটা একটু আসলে ক্লিয়ার হয়ে যাবে। I didn't see Mary this morning. আমি আজকে সকালে মেরিকে দেখি নাই। John didn't see Mary this morning. জনও একই কাজ করলো, সেও দেখে নাই। তাহলে I didn't see Mary this morning, প্রথম ক্লজ সেম, and John, এই দেখেন সি আর লেখা লাগলো না, John didn't either অথবা either। এখানে didn't এর পরে কি মিসিং হয়েছে, সি, মেইন ভার্বটা মিসিং হলো। আবার যদি আমি এখানে কিন্তু দেখেন didn't লিখছি, didn't প্লাস আইদার, আমি যদি এভাবে করি একটু ম্যাথমেটিক্যাল টার্ম, didn't প্লাস আইদার ইকুয়াল টু নাইদার। আমি যখনই নাইদার ব্যবহার করব, তাহলে এখানে আর নট ব্যবহার করতে পারবো না, আমাকে এক জায়গায়, কারণ এখানে আইদার অ্যাফার্মেটিভ সেন্সে আছে কিন্তু নেগেটিভ এগ্রিমেন্টে বসবে, কিন্তু নাইদার নেগেটিভ সেন্সে আছে, এখানে অ্যাফার্মেটিভ সেন্সটা বসবে, যদিও নেগেটিভ এগ্রিমেন্ট। খেয়াল করেন তাহলে আবার, আই ডিডন্ট সি, তাহলে কি হলো, জন ডিডন্ট আইদার, আই ডিডন্ট সি নিদার, এই নিদার বা নাইদার আগে চলে আসছে, এই যে আগে চলে আসছে, ডিডটা এখানে নট বাদ হয়ে আইদারের সাথে এসে নাইদার হয়ে গেল, আর জন হয়ে গেল। সেই দেখেন এখানে ছিল টু, এখানে আসলো সো, সেই একই রকম রুলের ভিতরে। সে ওন্ট বি আপনাকে ভাগ করতে হবে, ওন্ট বি ইকুয়াল টু উইল নট, যেহেতু এখানেও নেগেটিভে আমরা রাখবো, তাহলে আমাকে আর কাটাকাটির দরকার হবে না। সে ওন্ট বি, তাহলে দেখেন হার কলিগস ওন্ট আইদার, আমি নাইদার ব্যবহার করলাম, তাহলে আমাকে ওন্ট ভাগ করে ব্যবহার শিখতে হবে, কারণ নাইদার হলে তো আর ওন্ট ব্যবহার করতে পারবো না, তখন ওন্টের ভিতর থেকে নট বাদ গেলে থাকে হয় উইল। সেম ভাবে ভার্ব যদি মনে করেন কম্পাউন্ড ভার্ব থাকে, আপনারা সেম ভাবে করবেন। জন হ্যাজন্ট সিন, কম্পাউন্ড ভার্ব, তাই না? আমি হ্যাভন্ট, আই আছে যেহেতু হ্যাভন্ট লিখলাম, আই হ্যাভন্ট আইদার। আমি যখন নাইদার লিখবো, নাইদার লিখলে তখন আর নট থাকবে না, হ্যাভ আই। আমার মনে হয় এখানে কিন্তু বেশি একটা দেয় নাই, অ্যাফার্মেটিভে যত বেশি দিছিল, কারণ আপনার একই ধরনের সিস্টেম তো, এই জন্য আপনাদের জন্য এটা অনেকটা সহজ হয়ে যাবে। আপনারা এক্সারসাইজ গুলা
এখানে করবেন। এক্সারসাইজ কয়টা আছে আমি একটু দেখি। এখানে আইদার নাইদারের ব্যবহারগুলো আছে, ওগুলো করবেন। 19 আমি আরেকটা টপিকে চলে যাব তাহলে। আরেকটা টপিক করাইয়া শেষ করবো আর কি। নেগেটিভ এগ্রিমেন্ট এগুলো শেষ করবেন ওই আইদার নাইদার দিয়া। এই বইটা অবশ্যই কিনে নেবেন, বেশি দাম না, মাত্র 50 থেকে 60 টাকা দাম নিবে বাংলাদেশি থেকে যেগুলা ফটোকপি আছে। এবার আসে নেগেশন। নেগেশন দেখেন, অ্যাসারশন, অ্যাসার্টিভ। আমরা সেন্টেন্সকে অ্যাকর্ডিং টু মিনিং, সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু মিনিং আমরা 5 ভাগে ভাগ করি, একদম বাচ্চা কালে পড়া, প্রয়োজনে আবার পড়েন, অসুবিধা কি। সেটা হচ্ছে যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। এই যে 5 ধরনের, এই 5 ধরনের ভিতরে অ্যাসার্টিভ যেটা, যাকে আমরা অ্যাসারশন বলি, অ্যাসার্টিভের আরো অনেকগুলো নাম আছে আপনারা পড়ছেন, ডিসক্রিপটিভ, ডিস্ট্রিবিউটিভ, স্টেটমেন্ট, ন্যারেটিভ, আরো অনেক ধরনের থাকতে পারে। তাহলে এই অ্যাসারশন 2 ধরনের হয়। অ্যাসারশন বলতে স্বীকৃতি দেওয়া, আমি স্বীকৃতি, অ্যাসার্ট ফার্মলি বলা আর কি। কেমন? অ্যাসার্টিভ 2 ধরনের হতে পারে, আপনি সেই বর্ণনা, বিবৃতি যাই বলেন না কেন 2 ভাবে দিতে পারেন। ইন্টারমিডিয়েটে হয়তোবা কেউ কেউ পড়ে আসছেন ফার্স্ট ওয়ার্ডে বাংলায় অস্তিবাচক, নেতিবাচক পড়ছেন কিনা একটু আমাকে একটু কমেন্টে বলেন তো। বাংলায় কখনো অস্তিবাচক, নেতিবাচক? আমরা আমাদের সময় পড়তাম প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে। আমরা এই অস্তিবাচক, যার অস্তিত্ব আছে, তার নেতিবাচক অর্থাৎ নেগেটিভ করতে আমরা করতাম প্রিয়ংবদা অযথার্থ কহে নাই। ট্রান্সফরমেশনের রুল, জাস্ট ট্রান্সফরমেশনের বাংলা ফর্মটা এখানে আর কি। এখন নেগেশন হচ্ছে অ্যাসারশনের একটা পার্ট। অ্যাসারশন বা অ্যাসার্টিভের 2টা ফর্ম, একটা হচ্ছে অ্যাফার্মেশন, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেশন, নেগেটিভ সেন্টেন্স। আজকে আসবো আমরা সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেশন বা নেগেটিভ করব। নেগেটিভ করতে অবশ্যই আপনাকে অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে অক্সিলারি ভার্বের ক্লাসিফিকেশন গুলো আপনাকে জানতে হবে। অক্সিলারি ভার্বকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে সেকেন্ডারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি আবার 3 প্রকার। সেই 3 প্রকার কি কি? টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব। তাহলে আমি একটু বলে যাই আপনাদের সুবিধার্থে। টু বি ভার্ব আবার 8 ধরনের, এর বাইরে হয় না। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন এবং বিন। টু ডু ভার্ব ডু, ডাজ, ডিড, এই যে এখানে দেখতে পারতেছেন ডু, ডাজ, ডিড। টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। এরপরে সেকেন্ডারি আর মডাল অক্সিলারি হচ্ছে বাকিগুলা, ওই যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, লেট, মাস্ট, নিড, অট টু, ইউজ টু, তাই না? এই ধরনের যেগুলো আছে সেগুলো হচ্ছে মডেল অক্সিলারি। আবার কিছু সেমি মডেলও আছে, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলা সেমি মডেলের ভিতরে পড়ে, সেগুলোও করবে। এখন দেখেন আমার কথা হচ্ছে যে অক্সিলারি ভার্বস আমি নেগেশন করতে পারবো না। তাহলে এই সেন্টেন্সে জন ইজ রিচ, জন ইজ রিচ, আচ্ছা এটা নেগেটিভ করার আগে আমরা একটু পড়তে পড়ে আসি, আমরা দেখতেছি পড়তে পারবো। টু মেক আ সেন্টেন্স ইজ নেগেটিভ and the negative particle not after the auxiliary verb or কি বলতেছে আবার পড়ি। টু মেক আ সেন্টেন্স নেগেটিভ, নেগেটিভ করার জন্য অ্যাড যোগ করবেন দ্য নেগেটিভ পার্টিকেল নট, তার সাথে আফটার দ্য অক্সিলারি ভার্ব অথবা বি ভার্বের সাথে। ইফ দেয়ার ইজ নো অক্সিলারি অর বি ভার্ব, অক্সিলারিও নাই বি ভার্বও নাই, আসলে বি ভার্বই তো অক্সিলারি, আবার এই বি ভার্ব উল্লেখ না করলেও হতো যদি না থাকে। এট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ডু, ডাজ, ডিড, এটা কি অনুসারে? ওই সেন্টেন্সের ভার্বের টেন্স এবং নাম্বার পার্সন অনুসারে ডু, ডাজ, ডিড হবে। এন্ড প্লেস দ্য ওয়ার্ড নট আফটার দ্যাট, অর্থাৎ ডু, ডাজ, ডিড এর পরে আপনি নট যোগ করবেন। এবার খেয়াল করেন জন ইজ রিচ, জন কি অক্সিলারি ভার্ব নয়? এখানে জন ফাংশন করবে ডাবল ফাংশন অথবা ডুয়াল ফাংশন। সেই ফাংশন গুলা কি কি? সেটা হচ্ছে অ্যাজ প্রিন্সিপাল ভার্ব, কারণ জন ইজ রিচ, এখানে আর কোনো ভার্ব কিন্তু এখানে নাই। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি বি ভার্ব যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে তারপরে অ্যাডজেক্টিভ হয়। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় রিচের নিচে আন্ডারলাইন করে এটা কোন পার্টস অফ স্পিচ, আপনি অবশ্যই অ্যাডজেক্টিভ বলবেন, কারণ এখানে ইজ ভার্ব কি হিসেবে আছে? মেইন ভার্ব হিসেবে। এখন আমি জন ইজ রিচ এটাকে অ্যাফার্মেশন থেকে নেগেশনে যাব বা নেগেটিভ করব, করার সময় আমাকে অতিরিক্ত আর অক্সিলারি লাগবে না, কারণ সে
যদিও প্রিন্সিপাল, কিন্তু অক্সিলারির ভিতর থেকে অরিজিনেট হয়ে আসছে বিধায় তার ভিতরে সেই গুণগুণ রয়ে গেছে বিধায় আমি তার সাথে শুধু নট যোগ করলে হবে। যেমন স্যান্ড্রা ইজ গোয়িং, তাহলে ইজন্ট গোয়িং। মার্স হ্যাজ সিন, এখানে প্রথম আপনাকে খেয়াল করতে হবে এখানে কিন্তু শুধু ভার্ব বললে হবে না, ভার্ব ফ্রেজ। তাহলে ভার্ব ফ্রেজ এর সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আমি নিয়ে নিলাম হ্যাজ, তাহলে আমি হ্যাজন্ট, হ্যাজন্ট যখন দেন কন্ট্রাক্টেড হয়ে আসবে একসাথে, আর হ্যাজ নট দিলেও হবে। তাহলে ক্যান আছে, কান্ট হতে পারে ক্যান নট। ক্যান নট কখনোই আলাদা করে বসাবেন না, আর কান্ট লিখলে এন একটা হবে, কন্ট্রাক্টেড হবে। এই জায়গাটা একটু আসি, আমরা এ পর্যন্ত শেষ করবো আজকে। পরের ক্লাসে আমরা সাম এবং এনি মডিফায়ারের ডিটারমাইনারের ভিতরে পার্ট থেকে যাব। The following examples contain no, দেখেন এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমি ডু ডাজ ডিড ইউজ করব। ধর মার্ভিন লাইকস, লাইকস আছে, তাহলে এই ভার্ব অনুসারে পারসন অনুসারে নাম্বার অনুসারে আসবে ডাজ, তাহলে ডাজ নট লাইক। আইজ্যাক ওয়েন্ট পাস্টে আছে, তাহলে আসবে ডিড। ডিড নট গো, ডিড নট ওয়েন্ট নয় কিন্তু ডিড নট গো। আমি এর ভিতর থেকে ডিড বের করলে তো মেইন ভার্ব আলাদা হয়ে গেল, তাহলে ডিড নট গো। দে ওয়ান্ট টু লিভ নাও, ওয়ান্ট আছে, তাহলে ডু নট ওয়ান্ট। বুঝতে পারলেন কিছু? সহজ না অনেক? তাহলে টু এবং সো এর ব্যবহারটা খেয়াল রাখবেন, কোথায় আগে পরে সাবজেক্টের অল্টারনেটিভ করা হয় বা অল্টারনেট করা হয় বা ইনভার্স করা হয়। আরেকটা খেয়াল রাখবেন হচ্ছে আইদার নাইদার, সেম রুলের মতো টু এবং সো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, আইদার এবং নাইদার নেগেটিভ এগ্রিমেন্ট। খেয়াল করবেন সবসময় যে আইদার থাকলে ওখানের অক্সিলারি ভার্বকে নেগেটিভ করে নিতে হবে, নাইদার থাকলে আর নেগেটিভ করতে পারবে না, কারণ নাইদার নিজেই নেগেটিভ। আর বাকিটা আসলো হচ্ছে নেগেশন কিভাবে করতে হয়, এটা বাচ্চা কালের। আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ আমরা 13তম ক্লাসে গিয়ে আপনাদের সাম এবং এনি থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকেন সবাই, দোয়া করবেন সবার জন্য। আসসালামু আলাইকুম।